বঙ্গভবনের শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা। 8 জনের দপ্তর পুনর্বন্টন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের ফোরালাপ। বগুড়ার শিক্ষক হত্যায় হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা 650। জাতিসংঘের বিবৃতি, আহতদের সুচিকিৎসায় 24 ঘন্টার আলটিমেটাম হাসনাতের। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। সবাইকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ার অঙ্গীকার। এবং চিকিৎসক মৌমিতা হত্যায় উত্তাল ভারত। আজও দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। বিচার দাবিতে রাজপথে মমতা, পাল্টা বিক্ষোভ বিজেপি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার থাকছে বিস্তারিত। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। শামীমা আক্তারের রিপোর্ট। শুক্রবার বিকেলে নতুন 4 উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে 3 বাহিনীর প্রধান সহ যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে দরবার হলের শপথ অনুষ্ঠানে আসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের নতুন যে 4 উপদেষ্টা শপথ গ্রহণ করলেন তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাইজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য এর আগে 3 দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা। তাদের মধ্যে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। ব্যক্তিগত কারণে 3 উপদেষ্টা সেই দিন শপথ নেননি। পরে 11 আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর 13 আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক ই আজম। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন উপদেষ্টারাও এই ক্যাবিনেট মিটিংয়ে অংশ নেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া নতুন 4 উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার। নতুন 4 উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুক্রবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার নতুন 4 উপদেষ্টা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের উপদেষ্টাদের মধ্যে সালেহুদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি এখন পানি সম্পদ মন্ত্রণালয়ও সামলাবেন।
মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। এ সময় তিনি ডক্টর ইউনূসকে নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, এটি দ্বিতীয় বিপ্লব এবং এই সরকার ছাত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। সে সময় নতুন সরকারকে শুভকামনা জানান মোদি এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন। বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের ফোনালাপের বিষয় নিয়ে একটি পোস্টও দেন মোদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ বগুড়া জেলা আওয়ামী লীগের 101 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাদীর আইনজীবী বলছেন, গণহত্যায় হুকুম দেওয়ার দায়ে হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন। ঘটনার প্রায় 11 দিন পর নিহতের বাবা সেকান্দার আলী শুক্রবার বগুড়া সদর থানায় 101 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 350 জনের নামে হত্যা মামলা করেন, যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও। তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটা বিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে, শত শত মানুষকে, ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে। মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে। এছাড়া 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জন এজাহারনামা আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয়, গত 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসান আয়নাঘরের কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে গুম খুন সহ একাধিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এম এ আজিমের প্রতিবেদন। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।
এ সময় 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত উভয় পক্ষের কথা শুনে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরি সহ গুম খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল। নিউ মার্কেট মামলার হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এর আগে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 650 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির 10 পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টে মারা গেছে 250 জন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্টে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশুসহ নিহত হয়েছে 650 জন, যার মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্ট মারা গেছেন 250 জন। 10 পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে আরো বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক। এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। 24 ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সময় এসেছে উপদেষ্টাদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ছাত্রদের নিয়ে নতুন কোনো দল গঠনের ব্যাপারে তারা কোনো আলোচনা করেননি। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে এক কর্মসূচিতে এই কথা বলেন তিনি। এসবে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে চক্রান্ত করছে পলাতক শেখ হাসিনা। সব ধরনের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যারা ভাবছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। দেশে সংখ্যালঘুদের আমানত হিসেবে বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে মনে রাখতে হবে। সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবদান স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, কোনো সংঘাতের সৃষ্টি করা যাবে না। এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সপ্তাহের প্রথম দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজার থেকে ইমরুল কায়েস, রাহাত ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। শুরুতেই যাচ্ছি হাতিরপুল বাজারে, রাহাতের কাছে। রাহাত, বাজারের সবজি, মাছ, মাংসের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি জানেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাতিরপুল বাজারে, এবং হাতিরপুল বাজারে এসে আমরা সামগ্রিক যে অবস্থাটি দেখতে পেয়েছি দাম দরের, সেই বিষয়টি নিয়ে এখন কথা বলতে যাচ্ছি। যে এখানে আমরা দেখেছি যে কাঁচা বাজারের যে পণ্যগুলো রয়েছে, যেমন কুমড়া, মিষ্টি কুমড়া, কপি, ফুলকপি, গাজর, পটল, এই যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলোর ভেতরে কুমড়া এখন 60 টাকা, মিষ্টি কুমড়া এবং কপি এগুলো রয়েছে 50 টাকার ভেতরে, এবং গাজর যেটি রয়েছে সেটি 160 টাকা কেজি এবং পটল 150 টাকা। তো এরপর রয়েছে করলা 80 টাকা, যেটা কিছুদিন আগ পর্যন্ত কিছুটা কম ছিল, সেখানে একটি বেড়ে গিয়েছে। অন্যদিকে যেটি রয়েছে চিচিঙ্গা, সেটি 50 টাকা, ঝিঙা যেটি রয়েছে সেটি 80 টাকা, এবং বেগুনের দামটা একটু কমেছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 90 টাকা, সেটি এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লাউ বা কুমড়া যেটি, সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে, যদিও কুমড়াটি এখানে কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং লাউ যেটি সেটি প্রতি পিস বা প্রতিটি হিসেবে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচ গত সপ্তাহের তুলনায় এখন বেশ কিছুটা বেড়ে গিয়েছে। যেখানে গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল 240 টাকা, সেখানে এখন কাঁচামরিচের দাম 300 টাকা, এবং ডিমের ক্ষেত্রে আমরা দেখেছি যে দাম কিছুটা স্থিতিশীল, আগের মতোই রয়ে গিয়েছে, যেমন এখনও ডিম 150 টাকা ডজন হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে ইলিশ মাছের দাম কেজি প্রতি কমেছে বেশ কিছুটা, আগে যেখানে 2000 বা 2200 টাকা ছিল, সেগুলো এখন 200 থেকে 300 টাকা এবং 1700 টাকা পর্যন্ত আমরা দেখেছি ইলিশ মাছ বিক্রি হচ্ছে। সেগুলো তাদের ওজনের উপর, বা অনেক সময় ইলিশ দেখা যাচ্ছে পোদ্দার বা অন্য
জায়গার হিসেবে এসে ইলিশটি বিক্রি হচ্ছে। এবং মাংসের ব্যাপারে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি যে গরুর মাংস এবং খাসির মাংস, এক্ষেত্রে গরুর মাংসের ক্ষেত্রে 800 টাকা ছিল, সেখানে এখন 750 টাকা। খাসির মাংসের ক্ষেত্রে 1100 টাকা ছিল, সেটি এখনও অপরিবর্তিত রয়েছে। মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি যে যেটি 180 টাকা ছিল সেটা এখন 170 টাকা বা এরকম রয়েছে। তো এই যে বাজার পরিস্থিতি আমরা দেখলাম, এখানে মোটামুটি একটি ব্যাপার দেখা যাচ্ছে যে বাজারের যে সামগ্রিক অবস্থা সেটি মোটামুটি একই রকম রয়ে গিয়েছে গত সপ্তাহের সাথে সাথে। কিন্তু এখানে যারা বাজারে দোকানদার রয়েছেন বা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বলছেন যে এই সপ্তাহে হয়তোবা বাজারে অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে যেতে পারে। এবং কাঁচামরিচ যেহেতু ভারত থেকে আসছে, তো ভারত থেকে আমদানি একটু কম হওয়ার কারণে হয়তোবা কাঁচামরিচের দামটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো হাতিরপুল যে বাজার আছে সেই বাজার থেকে এই ছিল দাম দরের আমার কাছে সর্বশেষ অবস্থা। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী রফিকের কাছে, যিনি রংপুরে আছেন। রফিক, রংপুরে যে বাজার পরিস্থিতি সেটার কি অবস্থা দেখছেন বা সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি বাজার, যেটি আগে পুরনো পৌর বাজার বলা হয়ে থাকে। আমি জানাতে চাই যে গত যে ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সারা দেশে কারফিউ জারি হয়েছিল, এই সময়টাতে কিছুদিন প্রত্যেকটি পণ্যের দাম বা নিত্য পণ্যের দাম কিছুটা কমেছিল। কিন্তু যখন 5ই জানুয়ারির 5ই যে অর্থাৎ এই যে আগস্ট, সে আগস্টের পরেই কিছু আবার সেই পণ্যের দাম কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ যে ঊর্ধ্বমুখী যে বাজার, সেই বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের চিটি বাজারে। আমরা এখানে এসে যারা ক্রেতা এবং বিক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা কথা বলে যেমনটি জেনেছি যে এখন আজকের বাজারও যে গ্রানুলা আলু যেটিকে বলা হয়, সেই আলু কিন্তু 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে এবং ঝাউ আলু যেটি, সেটি কিন্তু 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তো আমরা এই যে আলুর দামটা যে এত বেশি, এই নিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। বিক্রেতারা বলছে যে বাজারে কিন্তু চাহিদা বেশি, একই সঙ্গে যে কোল্ড স্টোরেজ গ্রোথ রাখা হয়েছে সেখানে কিন্তু দামটা বেশি ধরা হচ্ছে, এই কারণে দামটা বেশি। এই আলুর দাম অর্থাৎ নিত্য পণ্যের যেগুলো রয়েছে তার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আলুর, সেই আলুর দামটা এত বেশি হওয়ার কারণে নিম্ন আয়ের মানুষজন কিন্তু ক্ষুব্ধ রয়েছে। একই সঙ্গে আমি একটু তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশে অন্যান্য জেলার চেয়ে বৃহৎ রংপুরে কিন্তু আলুর উৎপাদনটা বেশি হয়। যেহেতু আলুর রংপুরে উৎপাদন বেশি হয়, সেখানে যদি খুচরা পর্যায়ে 60 টাকা পর্যন্ত কিনে খেতে হয়, এ নিয়ে কিন্তু মানুষের নাভিশ্বাস রয়েছে। অর্থাৎ গত বছর এই সময়টা কিন্তু 12 থেকে 15 টাকার মধ্যে আলু বিক্রি হয়েছে। সেই আলু বছর ঘুরে কেন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, এ নিয়ে কিন্তু মানুষজন ক্ষুব্ধ রয়েছে। একই সঙ্গে আমি যদি বলি যে এখানে আরেকটি বিষয় বলে যাচ্ছে যে বেগুন, আজকের বাজারে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা, বরবটি 60 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা মাছ মাংসের বাজারও গিয়েছি, সেখানে আমরা খোঁজ নিয়েছি যে গরুর মাংস আজকের বাজারে 720 টাকা বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 80 টাকা। অর্থাৎ বাজার মনিটরিং এর যে বিষয়, সেই বাজার মনিটরিং করা গেলে হয়তো কিছুটা এই যে নিত্য পণ্যের যে ঊর্ধ্বমুখী বাজার, সেটি কিন্তু কিছুটা হলেও কমে আসবে। অর্থাৎ এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই যে প্রতিদিনই বাজারের যে নিত্য পণ্যের যে দাম বাড়ছে, সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো তাদের দাবি হচ্ছে নিয়মিত বাজার যেন মনিটরিং করা হয়, তাহলে অর্থাৎ নিম্ন আয়ের মানুষজন যারা আছে তারা হয়তো কিছুটা পণ্য কিনতে পারবে। তো এই ছিল রংপুর থেকে আমরা বাজারের সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে রাহাত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।